আসসালামু আলাইকুম। আজ 15ই জানুয়ারি 2025। আপনি যদি ভেবে থাকেন কয়েক মিনিট সময় নষ্ট করে এই কথাগুলো শুনলে আপনার লস হবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আমি প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছি। 2011 সালে যোগদানকারী অনেক শিক্ষকই জানেন না পদ থাকা সত্ত্বেও 2021 সাল থেকে 2025 সাল এই 4 বছর ধরে কেন পদোন্নতি হচ্ছে না। এর জন্য আমাদের অনেক পিছনে চলে যেতে হবে। আমি অনেক পেছন থেকে কিছু তথ্য উপস্থাপন করছি। 27শে অক্টোবর 2019 সাল, আমি আবারও বলছি 27শে অক্টোবর 2019 সাল, আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য সর্বশেষ 2010 সাল পর্যন্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে সর্বমোট 5,854 জন শিক্ষক নিয়ে প্রথম খসড়া গ্রেডেশন প্রস্তুত করেন। তারপর 30শে নভেম্বর 2020 সাল, অর্থাৎ ওইটা ছিল 27শে অক্টোবর 2019 সাল, তার কয়েকদিন পরে 30শে নভেম্বর 2020 সাল, প্রায় এক বছর পরে পুনরায় আবার সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য 2012 সাল পর্যন্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে 6,155 জন শিক্ষক নিয়ে আবারও খসড়া গ্রেডেশন প্রস্তুত করা হয়। যাই হোক, এই দুইবার যে গ্রেডেশন প্রস্তুত করা হয়েছিল এই দুইটাই ছিল খসড়া গ্রেডেশন। তারপর 21শে জানুয়ারি 2021 সাল, আমি আবারও বলছি 21শে জানুয়ারি 2021 সাল, আরও প্রায় এক বছর পরে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য 2012 সাল পর্যন্ত 7,268 জন শিক্ষক নিয়ে চূড়ান্ত গ্রেডেশন প্রস্তুত করা হয়। তাহলে 2019 সালে প্রথম খসড়া গ্রেডেশন, 2020 সালে পুনরায় খসড়া গ্রেডেশন, 2021 সালে চূড়ান্ত গ্রেডেশন। 2021 সালে চূড়ান্ত গ্রেডেশন প্রস্তুতির সময় বেশ কিছু বিষয় নিয়ে প্রবলেম হয়। বিশেষ করে আমরা যারা 2011 সালে যোগদান করি, আমাদের গ্রেডেশন নিয়েই সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হয়েছিল। অর্থাৎ আমাদের সকল শিক্ষককে একসাথে যোগদান না করিয়ে দুইবারে, অর্থাৎ আমরা যোগদান করেছিলাম 2011 সালের সেপ্টেম্বর মাসে, আর যারা মুক্তিযোদ্ধা কোঠায় ছিলেন তারা যোগদান করছেন 2012 সালের জানুয়ারিতে। সো এই বিষয়টা নিয়ে এদের গ্রেডেশন কিভাবে করা হবে এই বিষয়টা নিয়েই সমাধান দেওয়ার জন্য কিছুটা সময় নিয়ে অবশেষে একটি সিদ্ধান্ত উপনীত হয়ে গ্রেডেশন প্রস্তুত করেন। যাই হোক, চূড়ান্ত গ্রেডেশনে যে গ্রেডেশনটা 21শে জানুয়ারি 2021-এ প্রস্তুত করা হয় চূড়ান্ত আকারে, সেই চূড়ান্ত গ্রেডেশনে দেখা যায় 1991 সাল এবং তার পূর্ববর্তী শিক্ষক থেকে শুরু করে 2010 ব্যাচ পর্যন্ত সকল শিক্ষকের গ্রেডেশন প্রস্তুত করা হয় নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-2। আমি আবারও বলছি, নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-2 আলোকে যোগদানের তারিখের ভিত্তিতে সিনিয়রিটির দিয়ে গ্রেডেশন প্রস্তুত করা হয়। কিন্তু 2011 সালের যারা যোগদান করেছি, অর্থাৎ 2011 ব্যাচের শিক্ষক যারা 2011 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যোগদান করেছেন এবং যারা 2012 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যোগদান করেছেন, এই সকল শিক্ষককে জনপ্রশাসনের চিঠির ভিত্তিতে
নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-1 খ। আমি আবারও বলছি, নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-1 খ এর আলোকে একটি নির্দিষ্ট তারিখে জ্যেষ্ঠতা দেখিয়ে, আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট তারিখে জ্যেষ্ঠতা দেখিয়ে, সেই তারিখটি হচ্ছে 13/9/2011, শুধুমাত্র বয়সের ভিত্তিতে সিনিয়রিটি প্রদান করা হয়। আমি বিষয়টি আবারও রিপিট করছি, 1991 সাল এবং তার পূর্ববর্তী শিক্ষক থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত শিক্ষকদের নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-2 এর আলোকে যোগদানের তারিখের ভিত্তিতে সিনিয়রিটি প্রদান করা হয়। 2011 ব্যাচ অর্থাৎ 2011 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে যোগদানকারী শিক্ষক এবং 2012 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যোগদানকারী শিক্ষকদেরকে জনপ্রশাসনের চিঠির ভিত্তিতে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-1 খ। আবারও বলছি, নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর 4-1 খ এর আলোকে একটি তারিখে জ্যেষ্ঠতা দেখিয়ে সিনিয়রিটি প্রদান করা হয়। সর্বশেষ প্রস্তুতকৃত গ্রেডেশন থেকে 5452 জন শিক্ষককে 30 জুন 2021 সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি প্রদান করা হয়। 2021 সালের ডিসেম্বর মাসে 2011 সালের সেপ্টেম্বরে যোগদানকারী 124 জন শিক্ষক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি, মাধ্যমিকের ডাইরেক্টর, ডিডি মাধ্যমিক, এডি মাধ্যমিক এবং সচিব শিক্ষা মন্ত্রণালয়, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি চেয়ারম্যানকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন, যার নাম্বার হচ্ছে 12,565/2021। পরবর্তীতে 2012 সালে যোগদানকারী শিক্ষক বিবাদী হয়ে অ্যাডেড হয়, অর্থাৎ বিবাদীদের সাথে তারা অ্যাডেড হয়। উচ্চ আদালত সর্বশেষ প্রকাশিত গ্রেডেশনের উপর স্টে অর্ডার প্রদান করে। এই স্টে অর্ডার প্রদান করার কারণে পদোন্নতি বন্ধ হয়ে যায়। আদালতের স্টে অর্ডারের কারণে 4 বছর যাবৎ পদোন্নতি বন্ধ। এমতাবস্থায় আমাদের অনেক সিনিয়র শিক্ষক এবং 2011 ব্যাচের অনেক সহকর্মী অসংখ্যবার সকল পক্ষকে একসাথে নিয়ে সমঝোতা করার চেষ্টা করে, কিন্তু কোনো চেষ্টাই আলোর মুখ দেখেনি। আলোর মুখ না দেখার কারণ হিসেবে আমাদের অবজারভেশনে যা কিছু বেরিয়ে এসেছে, নাম্বার 1, বিবাদীদের সাথে অ্যাডেড পার্টি চেয়েছে স্টে অর্ডার তুলে নিয়ে শর্ত সাপেক্ষে পদোন্নতি নিতে। আমি আবারও বলছি, বিবাদীদের সাথে অ্যাডেড পার্টি চেয়েছে স্টে অর্ডার তুলে নিয়ে শর্ত সাপেক্ষে পদোন্নতি নিতে। নাম্বার 2, সরকার পক্ষ বাদীদের ডেকে বোঝানোর চেষ্টা করেছেন মামলা তুলে নিয়ে পদোন্নতির রাস্তা উন্মুক্ত করার জন্য অথবা দ্রুত মামলাটিকে নিষ্পত্তি করার জন্য, কিন্তু বাদী পক্ষের অবস্থান ছিল তারা কোনোভাবেই স্টে অর্ডার তুলবেন না, তারা মামলা নিষ্পত্তি করতে চান। আমি আবারও বলছি, বাদী পক্ষের বক্তব্য হচ্ছে তারা স্টে অর্ডার তুলবেন না, তারা মামলাটিকে নিষ্পত্তি করতে চান। মামলা নিষ্পত্তিতে চূড়ান্ত যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন। যেহেতু সকল পক্ষ একমতে আসতে পারেনি, তাই অসংখ্যবার প্রচেষ্টা করেও ফলাফল শূন্য। আমি আবারও বলছি, যেহেতু সকল পক্ষ অর্থাৎ বিবাদীদের সাথে অ্যাডেড পার্টি, সরকার পক্ষ এবং বাদী পক্ষ সকলে একমতে আসতে পারেনি, এই জন্য বারবার প্রচেষ্টা করেও কোনো ফলাফল আসেনি। আমরা 2011 ব্যাচের প্রায় 800 থেকে 900 শিক্ষক যারা বাদী পক্ষেও নেই, আবার বিবাদীর সাথে অ্যাডেড পার্টিতেও নেই। আবারও বলছি, আমরা 2011 ব্যাচের প্রায় 800 থেকে 900 শিক্ষক যারা বাদী পক্ষেও নেই, আবার বিবাদীদের সাথে অ্যাডেড পার্টিতেও নেই।
আমাদের না পাওয়ার কথা, বঞ্চনার কথা, অবহেলার কথা আমরা বারবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে জানানো শুরু করলাম। আবারও বলছি, আমাদের না পাওয়ার কথা, বঞ্চনার কথা, অবহেলার কথা আমরা বারবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে এবং মন্ত্রণালয়কে জানানো শুরু করলাম। কারণ পদোন্নতি আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের পদোন্নতি স্থবির হয়ে থাকার কারণে, যেহেতু পদোন্নতি বন্ধ হয়েছিল, সুতরাং আমাদের পদোন্নতির রাস্তা উন্মুক্ত করার জন্য আমাদের নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে আমরা বারবার আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাই। 30/9/2024 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024, 15/10/2024, 17/10/2024 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024, 15ই অক্টোবর 2024 এবং 17ই অক্টোবর 2024 আমরা 3বার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে সমবেত হয়ে লিখিত আকারে আমাদের আবেদন দাখিল করি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে কর্তৃপক্ষের একটাই বক্তব্য, সবাইকে সমঝোতা করে আসতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে ডিজি অফিসে বসার ক্ষেত্রে সুদূর কক্সবাজার থেকে, বান্দরবন থেকে, সিলেট থেকে এবং ঢাকার আশেপাশের জেলা থেকে সকল শিক্ষক একসাথে ডিজি অফিসে সমবেত হয়। কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য একটাই, যে আমরা যেন দুই পক্ষকে সমঝোতা করে, অর্থাৎ এক পয়েন্টে এনে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সবাইকে একসাথে এনে বুঝিয়ে তারপর যেন নিয়ে আসি। যাই হোক, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা আসলে এক টেবিলে আসতে পারেনি। অবশেষে আমরা 2011 ব্যাচের 800 থেকে 900 শিক্ষক সারা দেশের 9 অঞ্চলে 9 জন আঞ্চলিক প্রতিনিধি নির্বাচন করে প্রত্যেক জেলায় জেলা প্রতিনিধি নির্বাচন করি। আবারও বলছি, আমরা 2011 ব্যাচের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত শিক্ষক যারা 800 থেকে 900, যারা মামলার বাদী পক্ষেও নেই, বিবাদীর সাথে অ্যাডেড পার্টিতেও নেই, কোনো রকম কারণ ছাড়াই আমরা পদোন্নতি বঞ্চিত, আমরা 9 অঞ্চলে 9 জন আঞ্চলিক প্রতিনিধি নির্বাচন করি এবং প্রত্যেক জেলায় জেলা প্রতিনিধি নির্বাচন করি। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সহযোগিতায় 29/10/2024 অর্থাৎ 29শে অক্টোবর 2024 যে মামলাটি হাইকোর্টে চলমান 12,565/2021, এটি হিয়ারিংয়ের জন্য ফিক্সড হয় 29/10/2024। 31/10/2024 অর্থাৎ 31 অক্টোবর 2024 মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলার তালিকায় এনে দ্রুত হিয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক বরাবর আবেদন দেই। কথাটি আবারও বলছি, 31 অক্টোবর 2024 মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলার তালিকায় এনে দ্রুত হিয়ারিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক বরাবর আবেদন দেই। মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে দ্রুত হিয়ারিংয়ের মূল যুক্তি ছিল এটাই, যেহেতু এই মামলাটির কারণে সরকারের একটি সেক্টরের পদোন্নতি বন্ধ। সরকারি মাধ্যমিক বাংলাদেশ সরকারের একটি সেক্টর, সেই সেক্টরের টোটাল পদোন্নতি কার্যক্রম স্থবির হয়ে আছে। সুতরাং এটা রাষ্ট্রের জন্য একটি জনগুরুত্বপূর্ণ মামলা হবে। যাই হোক, 6 নভেম্বর 2024 ভবনের আইন কর্মকর্তার সহায়তায় মহাপরিচালকের স্বাক্ষর সহ কপি সুপ্রিম কোর্টে পৌঁছানো সম্ভব হয়। এ কাজে বাদী পক্ষের 2 জন শিক্ষক আমাদের সহযোগিতা করেন এবং বিবাদী পক্ষের অ্যাডেড পার্টির 2 জন শিক্ষক আমাদের সহযোগিতা করেন। আমি আবারও বলছি, আমাদের এই কাজটি সম্পূর্ণ করতে বাদী পক্ষের 2 জন শিক্ষক আমাদের নিবিড়ভাবে সহযোগিতা করেন, বিবাদী পক্ষের অ্যাডেড পার্টির 2 জন শিক্ষক আমাদের সহযোগিতা করেন। 20/11/2024 20শে নভেম্বর 2024 12,565/2021 এই মামলাটি দ্বিতীয় ক্যাটাগরির আর্জেন্ট লিস্টে সিরিয়াল নাম্বার 8-এ চলে আসে। 20শে নভেম্বর 2024 অনেক পেছনে থাকা মামলাটি সরাসরি
দ্বিতীয় ক্যাটাগরির আর্জেন্ট লিস্টের সিরিয়াল নাম্বার 8-এ চলে আসে এবং 5ই ডিসেম্বর 2024 মামলাটি প্রথম আর্জেন্ট লিস্টের টপ লিস্টে সিরিয়াল নাম্বার 1-এ চলে আসে। 5ই ডিসেম্বর 2024 মামলাটি প্রথম আর্জেন্ট লিস্টের টপ লিস্টে সিরিয়াল নাম্বার 1-এ চলে আসে এবং 5ই ডিসেম্বর 2024 মামলাটির আংশিক শুনানি হয় প্রায় 30 মিনিট সময় নিয়ে। 9ই ডিসেম্বর 2024 12,565/2021 মামলাটি শুনানি করে জাজমেন্টের কথা থাকলেও কোনো একটি বিশেষ কারণে হয়নি। অর্থাৎ 9ই ডিসেম্বর 2024 মামলাটি শুনানি করে জাজমেন্টের কথা ছিল, কিন্তু সেটা সেদিন কোনো একটি বিশেষ কারণে হয়নি। পরবর্তী শুনানি হয় 6ই জানুয়ারি 2025। 6ই জানুয়ারি 2025 অর্থাৎ 5ই ডিসেম্বর মামলাটি শুনানি হওয়ার পরে সেটা হিয়ার্ড ইন পার্ট অর্থাৎ আংশিক শুনানি অংশে চলে আসে। 6ই জানুয়ারি 2025 মামলাটি শুনানি হয় হিয়ার্ড ইন পার্টের সিরিয়াল নাম্বার 2-এ। প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে শুনানি হয়, কিন্তু 2.5 ঘন্টা সময় দেওয়ার পরেও এটার শুনানি শেষ হয়নি। পরবর্তী শুনানি হয় ঠিক তার একদিন পরে 7ই জানুয়ারি 2025। ওই দিন মামলাটি হিয়ার্ড ইন পার্ট সিরিয়াল নাম্বার 1-এ ছিল। 7ই জানুয়ারি 2025 ওই দিন মামলাটি হিয়ার্ড ইন পার্ট সিরিয়াল নাম্বার 1-এ ছিল। প্রায় 3 ঘন্টা সময় শুনানির পরে শুনানি শেষ হয়, অর্থাৎ সর্বমোট প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা শুনানির সময় পাওয়া যায়। এত এনাফ সময় পাওয়ার কারণে বাদী পক্ষ তাদের যুক্তি তর্ক উপস্থাপন, সকল ডকুমেন্ট, সকল তথ্য সবকিছু উপস্থাপনের জন্য যেমন যথেষ্ট সময় পায়, বিবাদী পক্ষ এবং বিবাদী পক্ষের সাথে অ্যাডেড পার্টিও তাদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন এবং সকল তথ্য উপস্থাপনের জন্য যথেষ্ট পরিমাণ সময় পায় এবং সকলের সন্তুষ্টির ভিত্তিতেই 7ই জানুয়ারি 2025 শুনানি শেষ হয়। জাজমেন্টের জন্য তারিখ নির্ধারিত হয়েছে 19শে জানুয়ারি 2025। আমি আবারও বলছি, জাজমেন্টের তারিখ নির্ধারিত হয়েছে 19শে জানুয়ারি 2025। গ্রেডেশন সংক্রান্ত মামলা চলমান থাকার কারণে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011-এর বিষয়ে আমার প্রচুর স্টাডি থাকার পরেও এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আবারও বলছি, যেহেতু বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে একটি মামলা চলমান রয়েছে, সুতরাং নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011-এর বিষয়ে আমার প্রচুর স্টাডি থাকার পরেও এ বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত রায় বলে মেনে নিয়েই পদোন্নতি নেওয়াটাই হবে আমাদের নৈতিক দায়িত্ব। অর্থাৎ আমি এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি, সর্বোচ্চ আদালত থেকে একটি সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তটি হবে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011-এর 4-1 ক্ষয়ের আলোকে নাকি 4-2 আলোকে। আমরা সেই সিদ্ধান্তের প্রত্যাশায় রয়েছি। যাই হোক, 12,565/2021 মামলার রায়ে কয়েকটি বিষয় ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আমি আবারও বলছি, যেই মামলাটি 2011 সালের জ্যেষ্ঠতা সংক্রান্ত মামলা, যার নাম্বার হচ্ছে 12,565/2021, এই মামলার রায়ের মাধ্যমে কয়েকটি বিষয়ে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। নাম্বার 1, 2011 বেসের গ্রেডেশন কি পারস্পরিক জ্যেষ্ঠতা হবে নাকি সমন্বিত জ্যেষ্ঠতা হবে। আমি আবারও বলছি, 2011 বেচের গ্রেডেশন কি পারস্পরিক জ্যেষ্ঠতা হবে নাকি সমন্বিত জ্যেষ্ঠতা হবে। নাম্বার 2, সমন্বিত জ্যেষ্ঠতা সম্পর্কে ক্লিয়ার ব্যাখ্যা পাওয়া যাবে। সমন্বিত জ্যেষ্ঠতা সম্পর্কে ক্লিয়ার ব্যাখ্যা পাওয়া যাবে। 2011 বেসের গ্রেডেশন প্রস্তুতিতে নন ক্যাডার জ্যেষ্ঠতা বিধিমালা 2011-এর 4-2 প্রযোজ্য হবে নাকি 4-1 খ প্রযোজ্য হবে। 1991 সালের মামলা, অর্থাৎ 1991 ব্যাচের শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত হাইকোর্টের মামলা 5667/2015 এবং লিভ টু আপিল 2037/2016 এর রায় কোন কোন বেসের উপর প্রযোজ্য হবে। এই সকল প্রশ্নের উত্তর এবং এই সকল বিষয় স্পষ্ট ধারণা পাওয়া যাবে হাইকোর্টের মামলার রায়ের মাধ্যমে। অবশেষে সবার প্রতি বিনীত অনুরোধ,
আদালতের রায় পরবর্তী রায়ের বিপক্ষে কোনো মন্তব্য করে নিজেদেরকে যেন আমরা বিপদে না ফেলি। আমি আবারও বলছি, অবশেষে সকলের প্রতি বিনীত অনুরোধ, যেহেতু বিষয়টি নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে মামলা চলমান রয়েছে, সুতরাং মামলার রায় পরবর্তী রায়ের বিপক্ষে কোনো মন্তব্য করে নিজেদের বিপদে না ফেলি। আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনায় 2011 ব্যাচের পদোন্নতি বঞ্চিত একজন শিক্ষক মোহাম্মদ আজহারউদ্দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।